আলাইকুম। আরএস টিউটোরিয়াল 2.0 থেকে সমাসের তৃতীয় পর্বে ক্লাসে স্বাগত জানাচ্ছি মুজাহিদ রাফি। আজকে আমরা সমাসের তৃতীয় পর্ব ক্লাস করব। আমাদের আজকের টপিক হচ্ছে কর্মদ্বারায় সমাস। আমাদের বিগত দুইটা ক্লাসে আমরা দ্বন্দ্ব সমাস পড়ছি। এর আগে আমরা সমাস সম্পর্কে বিস্তারিত এই সমাস সম্পর্কে যে বেসিক ধারণা এবং এমসিকিউ আনসার করার যে আমাদের টেকনিক এগুলো আমরা আলোচনা করছি। আজকে আমরা কর্মদ্বারায় সমাস পড়ব। কর্মদ্বারায় সমাস কি? কর্মদ্বারায় সমাস হচ্ছে বিশেষ্য পদের সাথে যখন বিশেষণ পদের সাথে যখন বিশেষ্য পদের সমাস হয়ে যদি পরপদের অর্থ প্রকাশ করে তখন তাকে আমরা কর্মদ্বারায় সমাস বলে থাকি। কি এটার মানে কি? মানে হচ্ছে যখন বিশেষণ মানে কি? বিশেষণ হচ্ছে বিশেষের দুর্গুণ অবস্থা বোঝাবে। যখন দুর্গুণ অবস্থা যখন বিশেষ্য মানে বিশেষ্য নাম কোনো নাম ব্যক্তির নাম বস্তুর নামের সাথে বসবে এবং পরপদকে প্রাধান্য দেবে। আমরা আগেই টেকনিকের মধ্যে পড়েছি যে কর্মদ্বারায় সমাস হচ্ছে পরপদকে প্রাধান্য দেয়। তার মানে পরপদের অর্থ প্রকাশ করে তাকে আমরা কর্মদ্বারায় সমাস বলি। কর্মদ্বারায় সমাস মূলত হচ্ছে 4 প্রকার। আরও কর্মদ্বারায় সমাস আছে, মূলত 4 প্রকার আমরা কর্মদ্বারায় পড়ে থাকি। একটা হচ্ছে উপমান কর্মদ্বারায়, উপমিত কর্মদ্বারায়, রূপক কর্মদ্বারায় সমাস, আর হচ্ছে মধ্যপদলোপী কর্মদ্বারায় সমাস। আমরা উপমান এবং উপমিত কর্মদ্বারাই আগে একসাথে পড়ব, কারণ এটা হচ্ছে একটা আরেকটার বিপরীত, কিন্তু সমাসের ব্যাস বাক্য একই, এজন্য আমরা একসাথে পড়ব। দেখো, উপমান কর্মদ্বারাই সমাস। উপমান কর্মদ্বারাই হচ্ছে যা কিছু বাস্তব, সম্ভব এবং সত্য। বাস্তব যেই আমাদের বাক্যটা যেই পরপদকে নির্দেশ করবে এবং সাথে বিশেষণের সাথে বিশেষ্য বসবে, যেই বাক্যটা গঠন করবে এটা হচ্ছে সত্য, সম্ভব এবং হচ্ছে এটা বাস্তব, তাহলে এটা হচ্ছে উপমান কর্মদ্বারায় সমাস। আবার উপমিতের ক্ষেত্রে এটা ব্যতিক্রম হবে, যা কিছু অবাস্তব, অসম্ভব, মিথ্যা, এগুলো হচ্ছে আমাদের এমন কিছু তুলনা যেগুলো আসলেই সম্ভব না, যেমন হচ্ছে চরণপদ্য মানে কি? চন্দ্রমুখ, চরণপদ্য এমন আর কি। চন্দ্রমুখ, তুমি তোমার প্রেমিকাকে যতই বলো না কেন তোমার প্রেমিকা চন্দ্রমুখ, আসলে কি সে চন্দ্রমুখ না, এটা হচ্ছে অবাস্তব, কখনোই সম্ভব না। এটা এমন যদি হয় তাহলে এটা হচ্ছে উপমিত কর্মদ্বারায় সমাস। আর উপমান উপমিত কর্মদ্বারায় সমাসে আমি বলেছি না, দুটোর মধ্যে ব্যাস বাক্য হচ্ছে একই থাকবে, মানে ব্যাস বাক্যে ন্যায় থাকবে, ন্যায় মত অর্থটি প্রকাশ পাবে। যেমন আমরা উদাহরণ দিই, উপমান কর্মদ্বারায় সমাসের খুবই গুরুত্বপূর্ণ একটা উদাহরণ, কাজল কালো। পরীক্ষায় এটা আসেই, কাজল কালো, এটাকে যদি আমরা সমাস গঠন করি, আমরা আগেই পড়ছিলাম, যদি আমরা গতকালকে আমরা আলোচনা করছিলাম যেই শব্দটা দেওয়া থাকবে, যদি এটা হচ্ছে সমস্ত পদ, যদি সমস্ত পদ দেওয়া থাকে তা আমরা লিখলাম পদত্ব শব্দ। আমরা আপাতত সমস্ত পদ লিখতেছি উপরে, এটা হচ্ছে সমস্ত পদে তাকে গঠন করা হবে ব্যাস বাক্য। তারপর সমাসের নাম, কাজল কালো যদি আমরা গঠন করি নিয়ম অনুযায়ী, এখানে বিশেষণ কি আছে? গুণ বোঝাইছে, কালো একটা গুণ, কালো গুণ, কাজল কালোর নেই, মানে কালোর নেই কালো। কাজল সত্যি তো কাজল কি কালো না? অবশ্যই কালো, তার মানে এটা সম্ভব, এটা বাস্তব এবং সম্ভব। এটা যদি আমরা ব্যাস বাক্য গঠন করি তাহলে হয় নেই কালো, কাজলের নেই কালো, মানে এমন কালো যে কাজলের নেই, এটা হচ্ছে বাস্তব এবং সম্ভব। এটা তাহলে কি সমাস হবে? উপমান কর্মদ্বারায় সমাস। আমরা সংক্ষেপে এর মধ্যে উপমান লিখতেছি, উপমান কর্মদ্বারায় সমাস। আমরা আরেকটা উদাহরণ নেই, তুষার শুভ্র। এটা দিয়ে আমরা আবার গঠন করি তাহলে তুষারের ন্যায় শুভ্র হয়।
নেই শুভ্র। এটাও উপমান কর্ম দ্বারাই সমাস। তুষারের নেই শুভ্র, এটা কি অসম্ভব? কখনোই অসম্ভব না। এমন শুভ্র তুষার যারা দেখছো, তুষার মধ্যে অনেক শুভ্র হয়, অনেক শুভ্র নরম হয়, দেখতে সুন্দর লাগে, মানে এটা সম্ভব, এটা সম্ভব সত্য, তাই এটা হচ্ছে উপমান কর্ম দ্বারাই সমাস। এখন আমরা যদি অসম্ভব কিছু উদাহরণ দেখি, যেমন যেটা বললাম প্রথমেই, চন্দ্রমুখ। চন্দ্রমুখ এখানে প্রথমেই লিখবা সমস্ত পদ, সমস্ত পদ ব্যাস বাক্য পদার্থ সমাস বা সমাসের নাম, সমাসের নাম, সমাসের নাম। চন্দ্রমুখ, চন্দ্রমুখকে আমরা গঠন করলে আমাদের ব্যাস বাক্য আগের মতোই হবে, ব্যাস বাক্য কোনো সমস্যা নেই, কিন্তু সমাসের নামটাও ব্যতিক্রম, শুধু ব্যাস বাক্য সেম আগেরটার মতোই হবে। চন্দ্রের নেই মুখ, চন্দ্রের নেই মুখ কি সমাস? উপমিত কর্ম দ্বারাই সমাস। দ্বারাই সমাস, উপমিত কর্ম দ্বারাই সমাস। মানে চন্দ্রমুখ, চন্দ্রের নেই তো কখনোই মুখ হবে না, এটা হচ্ছে অসম্ভব, মিথ্যা এবং অসম্ভব, এটা কখনোই সম্ভব নয়। আমরা আরেকটা উদাহরণ দিই, পদ্মাসন, এটা খুবই আসে পরীক্ষায়। পদ্মাসন, এটাকে দিয়ে আবার গঠন করি আমরা, কি আগের মতোই গঠন হবে, পদ্মা পদ্মার ন্যায় আসন। সমাসের নাম উপমান কর্ম দ্বারাই সমাস, সেম। তাহলে আমরা উপমান কর্ম দ্বারাই এবং উপমিত কর্ম দ্বারাই সম্পর্কে আমরা জেনেছি, মানে উপমান উপমিত কর্ম দ্বারাই সমাস এগুলোতে আসবে, মানে নিয়মটা এটাই হবে, মানে উপমানের মধ্যে বাস্তব, সম্ভব এবং সত্য থাকবে, আর উপমিতের মধ্যে অসম্ভব এবং অসম্ভব মিথ্যা থাকবে। এখন আমরা পড়ব হচ্ছে রূপক কর্ম দ্বারাই সমাস। আমরা বোর্ডটা ক্লিয়ার করে নিই। কর্ম দ্বারা সমাসের অন্য একটি সমাস হচ্ছে রূপক কর্ম দ্বারাই সমাস। আমরা রূপক কর্ম দ্বারাই সমাস কি? রূপক কর্ম দ্বারাই সমাস হচ্ছে একটি দৃশ্যমান বস্তুর সাথে একটি অদৃশ্যমান বস্তুর যে তুলনা, তাকেই রূপক কর্ম দ্বারাই সমাস বলে। একটা দৃশ্যমান বস্তুর সাথে একটা অদৃশ্যমান বস্তু কিভাবে তুলনা হয়? যেমন এখানে লিখছি মন মাঝি। মন, মন কি আমরা দেখতে পাই? মন আমাদের দেখতে পাই না। মন কিন্তু মাঝি আমরা দেখতে পাই, নৌকার মাঝি আমরা দেখতে পাই, কিন্তু মন দেখতে পাই না। একটা অদৃশ্যমান বস্তু আর একটা দৃশ্যমান বস্তু যে তুলনা হয়েছে তাকেই হচ্ছে রূপক কর্ম দ্বারাই সমাস বলে, এবং রূপক কর্ম দ্বারাই সমাস বলে। এটা দিয়ে আমরা ব্যাস বাক্য গঠন করি। ব্যাস বাক্য গঠন করলে দেখো, ব্যাস বাক্যে রূপ অথবা রশ্মি বলবে, রূপ অথবা রশ্মি বলবে। তা আমরা গঠন করি মন রূপ মাঝি, মন রূপ মাঝি হয়ে গেছে, মন রূপ মাঝি। তাহলে সমাসের নাম কি? সমাসের নাম কি? রূপক কর্ম দ্বারাই সমাস। রূপক কর্ম দ্বারাই সমাস। তো যৌবন সূর্য সেম, যৌবন সূর্য একইভাবে হবে, একটা দৃশ্যমান বস্তু একটা অদৃশ্যমান বস্তু। যৌবন আমরা দেখতে পাই না, এটা হচ্ছে অদৃশ্যমান বস্তু। সূর্য আমরা দেখতে পাই, আকাশে সূর্য দেখতে পাই, এটা হচ্ছে দৃশ্যমান বস্তু। তাহলে এটা কি সমাস? রূপক কর্ম দ্বারাই সমাস। আবার ব্যাস বাক্যে রূপ বসবে, যেমন যৌবন রূপ সূর্য, যৌবন রূপ সূর্য, রূপক কর্ম দ্বারাই সমাস।
সুখানল। সুখানল, সুখকে আমরা দেখতে পাই, সুখ আমরা অনুভব করি কিন্তু দেখতে পাই না। কষ্ট পাই আমরা, কষ্ট অনুভব করি কিন্তু কষ্ট দেখতে পাই না। তাহলে সুখ আমরা দেখতে পাই না। আনল মানে কি? জল। জল আমরা দেখতে পাই, অবশ্যই দেখতে পাই। জল আমরা দেখতে পাই কিন্তু সুখ, কষ্ট আমরা দেখতে পাই না। তাহলে এটা একটা দৃশ্যমান বস্তু একটা অদৃশ্যমান বস্তুর সাথে তুলনা হয়েছে। তাহলে এটাও কি? একটা রূপক কর্ম দ্বারাই সমান। তাহলে সুখ, রূপ, আনল। সুখ, রূপ, আনল রূপক কর্মধারায় সমাস। এই ছিল আমাদের রূপক কর্মধারায় সমাস। আরেক প্রকার কর্মধারায় সমাস আছে, সেটা হচ্ছে মধ্য পদলোপী কর্মধারায় সমাস। মধ্য পদলোপী কর্মধারা আমরা ওটা ক্লিয়ার করি। আরেক প্রকার কর্মধারায় সমাস হচ্ছে মধ্য পদলোপী কর্মধারায় সমাস। সমাসের নাম দেখে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে মাঝখানের পদ লোপ পাবে। কীভাবে মাঝখানের পদ লোপ পাবে? যেমন এখানে দেওয়া আছে সিংহাসন। সিংহাসন, সিংহাসন যদি আমরা সমাস গঠন করি, ব্যাস বাক্য গঠন করি, তাহলে কি হয়? সিংহ চিহ্নিত আসন, তা আসন, সিংহ চিহ্নিত আসন, এবং এটার নাম হচ্ছে মধ্য পদলোপী কর্মধারায় সমাস। মধ্য পদলোপী কর্মধারায় সমাস মানে মাঝখানের পদটা লোপ পাই গেছে, চিহ্ন লোপ পাই হেরে সিংহাসন পরিণত হয়েছে। সিংহ চিহ্নিত আসন থেকে সিংহাসন পরিণত হচ্ছে। আয়কর, আয়করে দিয়ে আমরা ভাঙি তো আয়ের উপর কর। সরকার আয়ের উপর যে কর ধার্য করে সেটাই হচ্ছে আয়কর। আয়ের উপর খর। তাহলে এটা হচ্ছে মধ্য পদলোপী কর্মধারায় সমাস। মাঝখানে উপর বাদ গেছে, উপর লুপ পাইছে, আয়ের উপর খর থেকে আয়কর হয়েছে, মাঝখানে লুপ পাইছে, এটা হচ্ছে মধ্য পদলোপী কর্মধারায় সমাস। আমরা আশা করি যে কর্মধারায় সমাসটা তোমরা বুঝতে পেরেছ। আমরা নেক্সট ক্লাসে আমরা কর্মধারায় পড়ে তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করবো এবং বিভক্তি নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ সবাইকে।